প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা ও টর্চার সেল, নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে। আজ বুধবার প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর হিসেবে পরিচিত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শন করেন। এছাড়া র্যাব 2 এর সিপিসি 3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেন তিনি। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে। মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিত করার জন্য মনুষ্যত্ববোধ না, নৃশংস প্রতিটি জিনিস হয়েছে। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটি আমাদের জগৎ, এটি আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে, কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যা থাকলে একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবত হাজির করে সেই এক্সপ্লোসিভ গুলো গাড়ির ভিতরে ঘুরে নিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এগুলো মনে করে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে তোমাদের এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800। সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইএমএ জাহিলিয়াত বলে একটা কথা আছে। গত সরকার এই আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের ঘরে বসে করতে পেরেছে। এদেরকে গুম কমিশনের যেটা, তারা কোদাল এগুলো আবিষ্কার করার জন্য আসতে পেরেছে, তাদের বের করার জন্য কিসের মধ্যে ঢুকিয়েছিল, তারা কি করেছে, এখনো ধ্বংসাবশেষ আমরা দেখতেছি। তাকে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। তাকে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে। আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে আমরাও শরীক হলাম এটাতে। যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বললাম, কয়েকজনের সঙ্গে ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মধ্যে 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা আর জানি না। বলে যে এটা 3000-এরও বেশি, কাজে সেটাও আমরা ধরে নিলাম যে একটা সীমারেখা দরকার, যেটা আমরা অজানা, কেউ প্রমাণ দিতে পারিনি। এই যে উদাও হয়ে গেছে, মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে, কেউ বলতে পারছে না সে কোথায়। তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে, বলছে আমার মাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আজ 9 বছর ধরে আমরা 8 বছর, সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিল, মায়ের সঙ্গে ছিল, তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই হলো সামান্য একটা দৃশ্য। এই দৃশ্য বড় করুণ দৃশ্য। এবং এটা কঠিনতম যে লেসনটা হলো, যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এটি বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এভাবে যদি আমাদের হয়, আমাদের সন্তানরা যদি এগুলো করে এবং তারা যদি এইরকম কাজ করতে পারে, যে মানুষের পক্ষে যেটা সম্ভব। একজন বলছিল ওই খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা থেকে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়া যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়া কোনো জায়গা নেই। ওকে অবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে অবস্থা রাখা হয়েছে।
এটা মানুষের সামনে এখন বিচার হলো, কিভাবে আমরা আবার নতুন করে সমাজ গড়তে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ যেটা হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ গড়তে পারি, এটা থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে করতে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তাহলে আমরা নিষ্কৃতি পাবো না এখান থেকে, এই যে কাজগুলো করে গেল তারা। তাহলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাবো, তাদের সে বিচার করবো জনসাধারণ। শেখ হাসিনা শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেক তথ্যে বলা হয় 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। অভিযোগ রয়েছে আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেম সহ অনেকে। রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম কমিশন। তাদের প্রতিবেদনেও আয়নাঘরের অস্তিত্বের কথা জানানো হয়। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।